আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার পোস্টটা দেখেছিলেন গতকালকে আমাদের এখানে ট্রান্সফরমার বাস্ট করেছিল। সেই বাস্টিং এর ফলে আমাদের প্রায় 17 ঘন্টা আমাদের লোডশেডিং ছিল। দুঃসহ দিন আমরা কালকে পার করেছি। তারপর রাতে একটা যখন লাইন আসে তখন ওই ইমরান খানের একটা খবর করে আমি ছোট খবর করে পোস্ট করেছিলাম। আজকে সন্ধ্যেবেলা ওই পরশু দিনের যে পোস্টটা আমি দিয়েছিলাম সেই ব্যাপারে আগে বলবো। হঠাৎ কেন ব্রহ্মোস নিয়ে গিয়ে সেভেন সিস্টারে লাগানো হচ্ছে। ব্রহ্মোস, পিনাকা, আর কে ঘাই, ডেপুটি চিফ আর্মি স্টাফ অফ, ওনার নাম হচ্ছে আর কে ঘাই। স্ট্র্যাটেজিক, এই স্ট্র্যাটেজিক যে ডেপুটি চিফ অফ স্টাফ থাকে না, তিনি সমস্ত যুদ্ধটা পরিচালনা করেন। পুরো যুদ্ধটা ওখানেই ক্যাম্প করেন, ওখানে ক্যাম্প করে ওখানেই পরিচালনা করেন। এখন এই ডেপুটি চিফ অফ স্টাফ তিনি ওখানে গিয়ে পৌঁছালেন কেন? স্ট্র্যাটেজিক। 1999 সালের ঘটনা ভাবুন, তখন অন্য লোক ছিলেন, তিনিও কিন্তু কার্গিলে গিয়ে ওখানে গিয়ে আস্তানা গেড়েছিলেন এবং পুরো যুদ্ধটা উনি পরিচালনা করেছিলেন। 71 সালে এই পোস্টটা ছিল না, ফলে 71 সালে যা করেছিলেন ফিল্ড মার্শাল মানেকশা একা করেছিলেন এবং জেনারেল অরোরা, ইস্টার্ন কমান্ডের জেনারেল অরোরা, তারা পরিচালনা করেছিলেন। এবারে সমস্ত ডিপার্টমেন্টগুলো ভাগ হয়ে গিয়েছে যাতে সমন্বয় গঠন করা যায়। এখন হঠাৎ এই অবস্থা হলো কেন, এটা জানতে হলে আপনাদের একটু পেছন দিকে যেতে হবে। পেছন দিকে বলতে, যখন খলিলুর রহমান যখন আমাদের এখানে আসেন, ওই কলম্বো কনক্লেভে যখন আসেন, সেই সময়তে একটা দ্বিপাক্ষিক বৈঠক ছিল অজিত দোভালের সঙ্গে, এনএসএ। বৈঠকটা ছিল দ্বিপাক্ষিক, কিন্তু মধ্যিখানে আমি বলেছিলাম একবার, আপনাদের বলেছিলাম সার্জিও গোর ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সার্জিও গোর মারফত মার্কিন কংগ্রেস, আমি আগেও আপনাদের ব্যাখ্যা করেছি যে এখন ট্রাম্পের হাতে ক্ষমতা নেই, এখন ক্ষমতা চলে এসছে জেডি ভান্স, মার্কো রুবিও, মার্কিন কংগ্রেসের হাতে, এবং রিপাবলিকান ডেমোক্র্যাট তারা একসঙ্গে হয়ে কাজ করছে। কারণ ভারতবর্ষকে তাদের সঙ্গে রাখতে হবে। সার্জিও গোরকে দিয়ে একটা মেসেজ পাঠানো হয় খলিলুর রহমানকে, যে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র যত আপনাদের সঙ্গে ছিল, এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর আপনাদের সঙ্গে নেই। বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার, সেই সিদ্ধান্ত কিন্তু ভারতবর্ষ নেবে, মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে নাক গলাবে না। সুতরাং ভারতবর্ষ যে কাজগুলো আপনাদের করতে বলছে, সেই কাজগুলো যদি আপনারা সম্পন্ন না করেন, তাহলে পরে বিপদ আপনাদের। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে কোনো আশা আপনারা করবেন না, সেটা কিন্তু আপনাদের আমি নিজে উপস্থিত থেকে বলে দিয়ে গেলাম। এই খবরগুলো ধীরে ধীরে বেরোচ্ছে। এটা শোনার পর না মানে ঘাম দিতে শুরু করে আপনাদের খলিলুর রহমানের। তারপর তুরুপের টেক্কাটা মানে একেবারে দেখান, টেবিলে ফেলেন আমাদের অজিত দোভাল। তিনি একের পর এক স্যাটেলাইট পিকচার তিনি দেখাতে শুরু করেন এবং সমস্ত ম্যাপিং, যেগুলো স্যাটেলাইট ম্যাপিং, কোথা দিয়ে কি এসছে না এসছে, কোন জাহাজে কত বস্ত্র এসছে না এসছে, কোথায় তাকে স্টোর করা হয়েছিল, সমস্ত তথ্য তার হাতে একটা ডসিয়ার মারফত তুলে দেওয়া হয় এবং পরিষ্কার বলে দেওয়া হয় যে 7 দিনের মধ্যে, 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি এই সমস্যার সমাধান না করেন, তাহলে পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। 7 ওয়ার্কিং ডেজ কিন্তু পেরিয়ে গিয়েছে। এবার ট্রাম্প যদি এটা করতেন, তাহলে ভাবুন ট্রাম্প কি করতেন। ট্রাম্প একেবারে লাপালাপি করে মানে সংবাদ সম্মেলন করে উনি বলতেন, ইন্ডিয়া ইজ মাই ফ্রেন্ড, ইন্ডিয়ান ইজ দ্য ফ্রেন্ড অফ আমেরিকান, উই লাভ ইন্ডিয়া। এই সমস্ত বলে টলে উনি একটা প্রেস কনফারেন্স করে উনি বলতেন যে এখন থেকে ইন্ডিয়া হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট নেশন। কিন্তু এ তো
ট্রাম্প নয়, এটা জেডি ভান্স এবং মার্কো রুবিও এবং কংগ্রেস, তারা চুপি চুপি যে বার্তাটা পৌঁছে দিয়েছে লিখিত মাধ্যমে, চুপি চুপি মানে কি লিখিত মাধ্যমে, ইন্ডিয়া হচ্ছে মোস্ট ফেভারিট নেশন। তার মানে চীনকে দূরত্বে রাখতে গেলে ইন্ডিয়াকে ছাড়া আমাদের কোনো উপায় নেই। এটা আগেও তারা বুঝতো। আমি তো অনেকদিন আগে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে বুদ্ধিমান লোকের অভাব নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু বুদ্ধিমান লোকের অভাব প্রচুর, বুদ্ধিমান লোক কিন্তু প্রচুর রয়েছে। তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন যে আমাদের এই চাপ, আর মার্কিন যুক্তরাষ্ট্রের এই চাপ ভারতের প্রতি, এটা চীনের দিকে ঠেলে দিচ্ছে এবং চীন ক্রমশ ভারতের কাছাকাছি চলে আসছে। এই ছাড়া আর একটা যেটা যুক্তি আছে সেটা হচ্ছে অস্ত্র আমেরিকা চীন থেকে কিনছে, বাংলাদেশও চীন থেকে কেনার কথা বলেছে। কিনবে কি কিনবে না সে তো পরের কথা, বাংলাদেশ কিনছে। ফলে এই যে চীনের ওপরে চোখ টাটানোটা আমেরিকার আরো বেড়ে গেছে। এখন মোস্ট ফেভার্ড নেশন যদি ঘোষণা করে দেয়, মানে লিখিতভাবে যদি দিয়ে দেয়, তাহলে ভারতের সঙ্গে অর্ধেক সমস্যা মিটে গেল এবং বাংলাদেশ থেকে অফিসিয়ালি পা তুলে নিল সার্জিও গোরকে দিয়ে, পরিষ্কার একটা মেসেজ পাঠিয়ে দিয়ে। এবার হলো কি ওই বৈঠকের ফলপ্রসূর জন্য যেটা হচ্ছে, এখন আমাদের এখানে ডিআরডিও পুরো একেবারে চোখ পেতে তাকিয়ে আছে স্যাটেলাইটের দিকে। এটা একটা নাটক করলো কি বাংলাদেশ, নাটক করলো কি 4-5 জায়গায় 2-4টে এরকম ছাউনি ফাউনি ভেঙে টেঙে দিয়ে বলে দিল আমরা আপনাদের শর্ত পূরণ করে দিচ্ছি, এই দেখুন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু আসল যে কাজগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার আসল কাজগুলো কিন্তু বাংলাদেশ একটুও করেনি এবং ইউনূস তার জায়গায় কিন্তু একই বহাল তবিয়তে রয়ে গেছে। কি জন্য, কোন সাহসে ইউনূস এটা করছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। অতি বড় বুদ্ধিমান মানুষ, অতি বড় কূটনীতিক, অতি বড় বিবেচক, কেউ বলতে পারছে না যে ইউনূস কোন সাহসে কার বলে এটা করছে। পাকিস্তানের অবস্থা খুব খারাপ, পাকিস্তানের কথা কালকেই বলেছি আপনাদের। এখন রাওয়ালপিন্ডি, করাচি, পাঞ্জাব, সিন্ধ, তারপরে আপনার ইসলামাবাদ, সর্বত্র এখন বিক্ষোভ হচ্ছে ইমরান খানের ব্যাপার জানার জন্য। ইমরান খানের ব্যাপারে তার ভিডিও প্রকাশ করো, তিনি সুস্থ আছেন কিনা। এখন ঘরে বাইরে পাকিস্তানের যা চাপ, পাকিস্তান তার উপরে আবার আমেরিকা আবার চাপ দিচ্ছে, মার্কো রুবিও চাপ দিচ্ছে শাহবাজ শরীফকে যে তোমাদের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক নেই, চাপ দিচ্ছে। ফলে আমেরিকা পাশ থেকে সরে গিয়েছে পাকিস্তানের। চীন আবার গন্ডগোল করেছে এই কারণে, যেহেতু পাকিস্তান মাঝে আমেরিকার ঘনিষ্ঠ হয়েছিল, তখন চীন বলেছিল যে আচ্ছা বেটা খাইয়ে দাইয়ে আমি মানুষ করলাম আর তুমি এখন গিয়ে এখন ট্রাম্পের কোলে বসে বললে, খাওয়ালাম আমি, বিয়ারাইতে এত টাকা ডাললাম, সরি, এত কিছু করার পর যখন তোমাদের মন পেলাম না, এখন তো আর আমি তোমাদের সঙ্গে নেই। ফলে চীন গেল, আমেরিকা গেল, পাকিস্তানের নিজের মধ্যে অবস্থা খারাপ, নিজের সংঘর্ষগুলো আগেই বলেছে আভ্যন্তরীণ সংঘর্ষগুলো, এরপর ইমরান খানের এই অবস্থা। আফগান নিউজ যেটা বার করে দিয়েছে, ফাঁস করে দিয়েছে, সেটা নিয়ে এখনো সরকার কিছু বলছে না। সব মিলিয়ে পাকিস্তান হয়ে গেছে চাপে। তাহলে কার এতে সাহসে ইউনূস এইটা করে যাচ্ছেন সেটা কিন্তু কেউ ধরতে পারছে না। হয়তো ইউনূস জানেন যে আমি তো মরবো, ঠিক আছে, আমি দেশটাকে ধ্বংস করে দিয়ে যাব, এটা ইউনূসের হয়তো হতে পারে। কিন্তু ইউনূস জানেন ইউনূস পালাতে পারবেন না। এখন আমাদের যে এখানে যে ব্রহ্মোস, পিনাকা সমস্ত রেডি করা হয়েছে এবং আমাদের যিনি ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজিক, তিনি যে পৌঁছে গেছেন আরকে ঘাই, তিনি এবার ওখান থেকে সমস্ত যুদ্ধটা পরিচালনা করবেন। কবে শুরু হবে না হবে আমি বলতে পারবো না, আগেও বলেছি আমি জ্যোতিষী না, আমার কাছে কোনো খবর থাকে না। কিন্তু ব্রহ্মোস যখন পৌঁছেছে এবং পিনাকা যখন পৌঁছেছে এবং লঞ্চার যখন পৌঁছেছে, পদাতিক বাহিনী যখন রেডি আছে এবং যখন সেখানে সমস্ত হাসপাতাল এবং স্কুলগুলোকে খালি করে দেওয়া হচ্ছে, তাহলে ধরে নেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি একটা বড় অ্যাকশনে যাবে
এবং বুটস অন গ্রাউন্ডস হবে, অর্থাৎ ভেতরে সৈন্য ঢুকবে, 7 সিস্টারের ভেতরে সৈন্য ঢুকবে, দিনাজপুর কোচবিহারের দিক দিয়ে সৈন্য ঢুকবে। এখন দেখা যাক, সেটা এখন বাদ কা বাদ, কবে হয় দেখা যাক। তবে খুব শিগগিরই এই ঘটনা ঘটতে চলেছে, খুব শিগগিরই। সরি, আপনারা বারবার বিরক্ত হন আমি জানি, কিন্তু আমার এই কাশিটাকে আমি কন্ট্রোল করতে পারছি। নানান ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে না। খারাপ জিনিস এটা, ডাক্তারও সন্দেহ করছে খারাপ। জানি না কি হবে ভবিষ্যতে, আমি জানি না। এখন ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার কি বলে, এখন শেষ রিপোর্টে কতগুলো টেস্ট দিয়েছে, টেস্টগুলো করে রেজাল্ট আসুক, তখন বলা যাবে যে আমার ভেতরে কোন অসুখ দানা বেঁধেছে, আর আদৌ কতদিন আপনাদের সঙ্গে আমি থাকতে পারবো। যাই হোক, এখন আমার যেটা শেষ ইচ্ছে, যে আমি থাকি, যতদিন বেঁচে থাকি ততদিনের মধ্যে যেন আপনাদের স্বপ্ন পূরণ হয় এবং আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার সিংহাসনে গিয়ে বসুন, এটাই আমার শেষ আশা। তারপরে বাঁচলাম কি মরলাম সে তো ওপরওয়ালার দান, সে তো আর আমার দান নয়। আপনারা সবাই ভালো থাকবেন। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে, শেখ হাসিনা শেষ, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না। আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল। আরে বাবারা, বিগত 15 মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার মতো দল নয়? নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে, আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে? আচ্ছা, ধরলাম এদের কথাই ঠিক, আওয়ামী লীগকে সরকার নিশ্চিহ্ন করে দিচ্ছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে যাদেরকে রাজনীতিতে এনেছে, সেই বিএনপি, জামায়াত, এনসিপি, এদের মধ্যে কেউ কি একবারও প্রমাণ করতে পেরেছে যে তারা আসলে জনগণের রাজনীতি করছে বিগত 15 মাস নিজেদের উন্নতি করা ছাড়া? নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। দখলবাজি ছাড়া, ব্যবসা বাণিজ্য করা ছাড়া, টেন্ডারবাজি করা ছাড়া, কেউ কি দ্রব্যমূল্য নিয়ে, কলকারখানা বন্ধ হওয়া নিয়ে, চাকুরি না থাকা নিয়ে, জীবনের ব্যয় বাড়া নিয়ে, বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া নিয়ে একটা বাক্য উচ্চারণ করেছে? ভাবুন তো, এখন যদি আওয়ামী লীগ মাঠে থাকতো পরিস্থিতিটা কি হতো? ইউনূসের পক্ষে একদিনও শান্তিতে দেশ শাসন করা সম্ভব হতো? এখানেই আওয়ামী লীগ আর বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য, আর এ কারণেই কোনোদিন আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। কথা পরিষ্কার? যদি পরিষ্কার না হয়ে থাকে আরো পরিষ্কার করে বোঝাই। চলুন বিশ্লেষণটা এভাবে শুরু করি। আওয়ামী লীগকে যেভাবে আঘাত করা হোক, যত ভয়ঙ্কর উত্থান পতনের ভেতর দিয়ে যাক দলটি, তার সমর্থক গোষ্ঠী বদলায় না। দাদা, বাবা, এখন সন্তান, অর্থাৎ যে দলটি তিনটি প্রজন্মের রাজনৈতিক স্মৃতি গঠন করেছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা এনেছে, যাদের হাতে বাংলাদেশ রাষ্ট্র গঠনের শুরুটা হয়েছে, আর যারা বাঙালি জাতীয়তাবাদের আবেগ অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের ভেতরে ধরে রেখেছে, তাদেরকে রাতারাতি রাজনৈতিক ভূত করে ফেলা সম্ভব? রাজনৈতিক মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব? সেটা সম্ভব নয়। আর কেন সেটা সম্ভব নয় তার উত্তরে বলতে চাই যে সেটা শুধু আবেগের কারণে না, দলটির সমর্থক গোষ্ঠীর সংখ্যাকেও আপনার ধর্তব্যে নিতে হবে। আপনি পত্রিকার পাতা খুলুন কিংবা ইউটিউব বা ফেসবুক খুলুন, আওয়ামী লীগ বিদ্বেষী কিংবা নিরপেক্ষ সেজে আওয়ামী লীগকে জ্ঞান দিতে আসা বহু জনকে দেখবেন সমানে লিখে যাচ্ছে বা বলে যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি শেষ, বিলুপ্ত, আর কোনোদিন নাকি ফিরতে পারবে না। মজার ব্যাপার হলো, কথাটা যত জোরে বলা হয় ততটা দুর্বল শোনায় তাদের বক্তব্য আর যুক্তি, কারণ বাস্তবতা অন্যরকম, বাস্তবতা ভিন্ন। দেশ জুড়ে ভয়, দমন পীড়ন, মামলা, নিষেধাজ্ঞা, এরকম নজিরবিহীন পরিস্থিতির পরও দলটির লক্ষ লক্ষ সমর্থক কোথাও বিলীন হয়নি, কেউ রূপ বদল করে অন্য দলে যায়নি, কেউ মতাদর্শ বদলায়নি, বরং আঘাত যত বাড়ছে, যত গভীর হচ্ছে, তাদের আবেগ আর প্রত্যয় ততই যেন বাড়ছে। এটা এমন একটি রাজনৈতিক আচরণ যাকে স্রেফ প্রশাসনিক নির্দেশে নিষিদ্ধের আদেশ দিয়ে নিশ্চিহ্ন করা যায় না। আওয়ামী লীগ যে এখনো কম বেশি 40% মানুষের সমর্থন ধরে রেখেছে, বেশিরভাগ বিশ্লেষক নীরব এটা মানবেন, প্রকাশ্যে স্বীকার করতে তাদের লজ্জা লাগবে নিশ্চিত। কারণ সাম্প্রতিক সময়ে নগ্ন দমন পীড়নের মধ্যেও গ্রামে গঞ্জে, শহরের অলিতে গলিতে দেখা যাচ্ছে তারা জড়ো হচ্ছে, ছোট ছোট মিছিল প্রতিরোধ করে যাচ্ছে এই অনাচার অবিচারের। এগুলো তো শূন্যে জন্মায় না, এগুলো আসে সেই ভিত্তি থেকে যার শিকড় বহু দশকের অভিজ্ঞতা,
পরিবার ভিত্তিক রাজনৈতিক পরিচয় আর ইতিহাস স্মৃতির ভেতরে ঢুকে আছে বলেই এখানে একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। রাজনৈতিক দল টিকে থাকে শুধু সংগঠনের জোরে না, ভোটের সংখ্যায়ও না। দলটি টিকে থাকে আসলে সমাজের গভীর মানসিক গঠনের উপর বা গঠনের কারণে। আওয়ামী লীগ সেই জায়গা দখল করে রেখেছে তিনটি প্রজন্ম ধরে। দাদা তার যৌবনে আওয়ামী লীগের হয়ে পাকিস্তানকে হটিয়ে স্বাধীনতা এনেছে। বাবা স্বাধীন বাংলাদেশে গত 54 বছর ধরে আওয়ামী লীগের পক্ষে থেকে মুক্তিযুদ্ধের দায় মিটিয়েছে। আর এখন ছেলে আওয়ামী লীগের হয়ে রাস্তায় নেমেছে। যে পরিবার 1971-এ জীবন দিয়েছে, যে পরিবার 1990-এর গণ আন্দোলনে রাস্তায় নেমেছে, যে পরিবার 2001-এর নির্যাতন দেখেছে, সেই পরিবার সহজে তার রাজনৈতিক পরিচয় বদলাবেন না। এটা তো স্বাভাবিক। এটা যে এক ধরনের স্মৃতি পরম্পরা, যেটা এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি এই আওয়ামী লীগের। আপনার সেটা মনে হয় না? তাই যদি কেউ বলে যে আওয়ামী লীগ বিলুপ্ত, এই কথাটা টিকবে না একটিমাত্র সহজ কারণেই। বিলুপ্ত হওয়ার জন্য দলকে জনশূন্য হতে হয়, সমর্থক শূন্য হতে হয়। ভয়াবহ দমন পীড়নেও নয় মানুষ দল ছেড়ে গেছে, বরং 2024-এর পর যত অত্যাচার নেমে এসেছে ততই তাদের সমর্থকদের মানসিক সংহতি বেড়েছে। তারা হয়তো আজ একত্রিত হয়ে রাস্তায় হাঁটে না, তার মানে এই নয় যে তারা সমর্থন সরিয়ে নিয়েছে। ভয় মানুষের আচরণ থামাতে পারে, কিন্তু বিশ্বাস বদলাতে পারে না। এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি, বড় ভিত্তি, বড় ন্যায্যতা। এবার আসল প্রশ্নটা আসি। ধরুন আওয়ামী লীগ এখন তার স্বাভাবিক রাজনৈতিক ছন্দে ফিরে এসেছে এবং যদি আজ এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন হয়, কে জিতবে বলে আপনার মনে হয়? উত্তরটা আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। বাংলাদেশের নির্বাচন ইতিহাস বলছে যখনই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে দুটি জিনিস ঘটেছে। এক, ভোটের হার বেড়েছে, আর দুই, আওয়ামী লীগ তার ভিত্তিগত সমর্থনকে ভোটে রূপ দিতে পেরেছে, মানে ক্যাশ করতে পেরেছে ভোটের মাধ্যমে। 1991 বলছে সে কথা। কত ভোট পেয়েছিল, কত ভোটের ব্যবধানে জিতেছিল বলুন তো বিএনপি? 1996 সালে তো আওয়ামী লীগ জিতেইছে। 2008 সাল যখনই ভোটের মাঠ খুলেছে আওয়ামী লীগের ভোট কখনো 30% নিচে যায়নি, আবার কখনো 45-50% পর্যন্ত উঠে গেছে। অর্থাৎ 40% স্থায়ী ভিত্তি এই দলটির আছে, এবং এই ভিত্তি কেবল নগর নয়, গ্রামেও। এমনকি 2001 সালের ওই লতিফুর রজার খলিলের ভাইরা ভাই মার্কা নির্বাচনেও আওয়ামী লীগের কিন্তু ভোট কমেনি, ভোট বেড়েছে, আসন কমেছে। এই বিস্ময়কর কাণ্ড তো বাংলাদেশে ঘটেছে সে সময়, তাই না? এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, সেনাবাহিনী যেন ভুলে না যায় তাদেরকে মাল দিচ্ছে আমরা সাধারণ ছাত্র জনতা অথবা সাধারণ যে দেশের নাগরিকরা ট্যাক্সের টাকা দিয়ে এই বাহিনীকে আমরা পালতেছি। সুতরাং আমাদের পালা কুকুর তারা। হত্যা, ঘরবাড়ি দখল, মামলা, গ্রেপ্তার, নিষিদ্ধ রাজনীতি, এসবের ফলে আওয়ামী লীগের ঘরানার মানুষের উপর যে অসহায়ত্ব নেমে এসেছে, যে চাপ নেমে এসেছে, সেটি তাদের জন্য উল্টো এক ধরনের সহানুভূতির পুঁজিও তৈরি করছে। মানুষ রাজনীতিকে ভালো মন্দের পাল্লায় মাপতে গিয়ে তুলনা টানে, আর সেই তুলনার জায়গায় আজকের শাসকদের আচরণ শেখ হাসিনার সরকারকে ভুলিয়ে দিচ্ছে। ক্রোধে বলা কথাগুলো বদলে যাচ্ছে, মনে দুঃখ জমছে। এখন মানুষ বলতে শুরু করেছে, আগের আমলে অন্তত ভয়টা এত ছিল না, অন্তত রাষ্ট্র এত ভাঙাচোরা ছিল না। এই মনস্তত্ত্ব ভোটের বাক্সে বড় ভূমিকা রাখবে, তাতে কোনো রকমের সন্দেহ নেই। আরেকটা বিষয় আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও আওয়ামী বিরোধী রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, এনসিপির অবস্থানে কোনো নৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হয়নি সাধারণ মানুষের মনে। হয়েছে বলে আপনার মনে হয়? বিএনপি, জামায়াত হোক, এনসিপি, এবি, গণ অধিকার, এসব নতুন গোষ্ঠী হোক, তাদের কেউই এখনো সমাজের একটা বড় অংশকে বোঝাতে পারেনি যে তারা দেশের জন্য বেশি স্থায়ী, বেশি দায়িত্বশীল বা বেশি গ্রহণযোগ্য বিকল্প আওয়ামী লীগের চাইতে। এমনকি তারা কখনোই জনগণের জন্য একটা কথা বলেনি। তারা সবসময় নিজেদের জন্য রাজনীতি করে যাচ্ছে। এত বছর ইবাদত করে দুনিয়ার এমন কোন জমিন নাই, এমন কোন জায়গা নাই যে সেজদা করছে না করছে। তাইলে এই লোকের আল্লাহ একটুখানি অহংকারের লেগে আর দিয়ে মনে করলেন লানত দিয়া জীবন ভরায় শয়তানি রাখবো, আর হেরা জান্নাতে টিকিট পেয়েছে। এই যুবকরা জান্নাতে টিকিট পেয়েছে। রাজনীতির মাঠে যখন প্রভাবশালী কোনো বিকল্প দৃশ্যমান হয় না, তখন পুরনো দলগুলোই আবার ফিরে আসে। আর এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এরা কখনোই বাংলাদেশের পক্ষে কথা বলছে না। মুক্তিযুদ্ধকে তারা রিসেট বাটন দিয়ে সরিয়ে দিয়েছে। এটা কি বাংলাদেশের মানুষ দেখছে না? এটা শুধু বাংলাদেশের ইতিহাস নয়, পাকিস্তান, ভারত, নেপাল, সবার ইতিহাসে দেখা গেছে একই জিনিস। তার মানে আওয়ামী লীগকেই মানুষ ফেরাবে, তাতে কোনো সন্দেহ নেই। আর সে কারণেই নির্বাচন থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে হচ্ছে ইউনূসকে। এখানে আরেকটি মনস্তাত্ত্বিক বাস্তবতা আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে যে বটগাছ বলা হয় সেটা নিছক উপমা নয়, রাজনীতির বটগাছ। এটা সত্যি বহু প্রজন্মে মিশে থাকা এক সাংস্কৃতিক রাজনৈতিক ধারা। এই ধারার মানুষ জানে নেতৃত্ব ভেঙেছে, কাঠামো ভেঙে গেছে, কিন্তু ধারণাটা ভাঙেনি। আর কোনো রাজনৈতিক তত্ত্বই সেটা ধরে না যে এত বড় ধারণা একদিনে বিলীন হয়ে যায়। এটা প্রশ্নই আসে না, এটা একদিনে সম্ভব নয়। এবং
এক ইউনূসের পক্ষে আওয়ামী লীগকে বিলীন করা সম্ভব নয়। এরকম আরো 10-12টা ইউনূসের জন্ম হইতে হবে। এখন যারা দাবি করছেন যে আওয়ামী লীগ শেষ, তাদের যুক্তি আসলে বিদ্বেষ প্রসূত আর প্রতিপক্ষ মনোভাবের উপর দাঁড়িয়ে আছে। আজ যে বুদ্ধিজীবী এই কথা বলছেন, তারাই আবার বলছেন যে দেশে মৌলবাদের উত্থান হচ্ছে, ভয়ঙ্কর ধর্মাশ্রয়ী মৌলবাদীরা ক্ষমতা দখল করতে যাচ্ছে, আইন শৃঙ্খলা খারাপ, প্রশাসন বিভক্ত, জাতীয় রাজনীতিতে স্থায়ী কোনো ভারসাম্য নেই। কিন্তু প্রশ্ন হলো, এই শূন্যতা কে পূরণ করবে? যে দল 40% মানুষের আবেগকে এখনো ধারণ করে, সেই দল ছাড়া এই বড় শূন্যতা কে পূরণ করবে বলুন তো? এখানে এসেই তাদের যুক্তি ভেঙে পড়ে। ওই যে কথা আছে না, হিপে মার খা গায়া ইন্ডিয়া, এখানেই তারা মার খেয়ে যায়। ব্যক্তি শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক অবস্থান এ দুটি ভিন্ন বিষয়, আলাদা বিষয়। রাষ্ট্রনেতা হিসেবে তার ব্যর্থতা থাকতে পারে, কর্তৃত্বপরায়ণ আচরণ নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন, অনেক ভুল থাকতে পারে তার, কিন্তু ভুল মানেই দল হিসেবে যে আওয়ামী লীগ বিলুপ্ত হওয়ার কারণ ঘটবে তা তো নয়। রাজনীতিতে ভুলের শাস্তি হয় নির্বাচন দিয়ে, সময় দিয়ে, দল নিষিদ্ধ করে নয়। ইতিহাসের বিচারও তাই বলে। ভারতের কংগ্রেস, পাকিস্তানের পিপলস পার্টি, শ্রীলঙ্কার SLFP সবাই ভয়াবহ পতন দেখেছে, কিন্তু ফিরেছে তো, কারণ তাদের ভিত্তি সমাজে ছিল। আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই গল্পটাই সত্য। তার মানে এখন যারা ভাবছেন আওয়ামী লীগ আর কোনোদিন উঠতে পারবে না, তাদের ভুলটা হচ্ছে তারা রাজনীতিকে রাষ্ট্র ক্ষমতার চশমা দিয়ে দেখেন। ক্ষমতায় না থাকলেই দল শেষ, এটা ভুল ধারণা। এটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির একটা, বাংলাদেশে যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি তার একটা মানে আপনি তাদের দালাল, তাদের দোসর। বিএনপি 2009 থেকে 2023 পর্যন্ত প্রায় মানে কি অবস্থায় ছিল বলুন? তাদের হাজার হাজার নেতাকর্মী জেলে ছিল বলছে, মামলা দমন কিছুই তো বাদ যায়নি, তারপরও বিএনপি বিলীন হয়নি। তাহলে আওয়ামী লীগ, যার ভিত্তি বিএনপির চেয়ে অনেক গভীর, অনেক শক্ত, সেই দলকে সহজে ভেঙে পড়বে বলে মনে হচ্ছে? বিএনপি নেতাকে তো মানে দেওয়া হয়েছিল, জেলে দেওয়া হয়েছিল, কি হয়েছে? যদি আজ বাংলাদেশে সকলের জন্য রাজনীতি উন্মুক্ত করে দেওয়া হয়, আওয়ামী লীগ তার স্বাভাবিক রাজনৈতিক শক্তি নিয়ে মাঠে নামতে পারে, যদি নির্বাচনের মাঠ পুরোপুরি উন্মুক্ত এবং সবার জন্য সমান করা হয়, ভয় হুমকি সরিয়ে দেওয়া হয়, মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে, আওয়ামী লীগ অন্তত 40% ভোট পাবে। এটা অত্যন্ত স্বাভাবিক হিসাব। আর এই 40%ই এই দলটিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক মানে শক্তি হিসাবে মানে প্রমাণ করে, বানায় বা বানিয়েছে। এই 40 ভাগই আসলে শেখ হাসিনাকে নেতা মানে। মাঠে প্রতিদ্বন্দ্বী 3 ভাগ হয়ে থাকলে 40%ই এক লাফের সরকার গঠনের জন্য যথেষ্ট, তাই তো? ধরলাম সরকার গঠন করলো না, অর্থাৎ সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা মানেই আওয়ামী লীগকে রাজনীতির মূল টেবিলে ফিরতে দেওয়া। এমনকি যদি সরকারও গঠন না করে, কিন্তু সর্ববৃহৎ বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ দেশের মানুষের পক্ষে কথা বলতে পারবে, গণতন্ত্রকে অন্তত নিহত হওয়া থেকে বাঁচাবে। ইউনূস তো গণতন্ত্রকে হত্যা করছে প্রতিনিয়ত। রাজনীতি কখনো শূন্যতায় চলে না। মতাদর্শ, স্মৃতি, সংগঠন, মানুষ সব মিলিয়ে একটি দল টিকে থাকে। আওয়ামী লীগ সেই পরীক্ষাগুলোর প্রতিটিতে আগেও উতরে গেছে, এখনো উতরে যাচ্ছে, ভবিষ্যতেও টিকে থাকবে, সন্দেহ নেই। আওয়ামী লীগকে যদি রাজনীতির বটগাছ হিসেবে চিন্তা করি, তবে কথায় আছে যে ঝড় যত তীব্র হয়, বটের শেকড় তত গভীরে গিয়ে বটকে মহীরুহ করে তোলে। ঝড় কখনো কখনো ডাল ভাঙে বটে, কিন্তু গাছটি উপড়ে পড়ে না। আওয়ামী লীগের রাজনৈতিক গল্পটাও ঠিক সেটাই। ঝড় হচ্ছে, প্রচন্ড ঝড়, আওয়ামী লীগের শেকড় আরো গভীরে যাচ্ছে, ডাল হয়তো 2-1টা ভাঙছে, কিন্তু রাজনীতির বটগাছ আওয়ামী লীগ টিকে ছিল, টিকে আছে, টিকে থাকবে। আমার সঙ্গে আপনি একমত হন না হন, তাতে সত্য বদলাবে না। এটাই সত্য, এটাই সত্য, এটাই সবচেয়ে বড় সত্য। ভালো থাকবেন সবাই।